সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো, আজকের আলোচনা তাদের জন্য। আমি ডক্টর ববিতা সাহা শুরু করছি। আজকের বিষয় জীববৈচিত্র্যের সংরক্ষণ, কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে জীবের বসবাসযোগ্য অনুকূল পরিবেশ তৈরি করে পরিকল্পিতভাবে উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ এবং প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করা হয়ে থাকে, তাকেই সংরক্ষণ বলা হয়। জীববৈচিত্র্যের সংরক্ষণ করা কেন দরকার? উৎপাদক থেকে বিয়োজক পর্যন্ত উদ্ভিদ এবং প্রাণী খাদ্য খাদকের সম্পর্ক অনুযায়ী সম্পর্কিত এবং তাতে শক্তি প্রবাহিত হয়। এই শক্তি প্রবাহের এবং পুষ্টিচক্রের ভারসাম্য রক্ষা করার জন্যই জীববৈচিত্র্যের সংরক্ষণ করা দরকার। অর্থাৎ কিনা আমরা বলতে পারি যে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্যই জীববৈচিত্র্যের সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। জীববৈচিত্র্যের সংরক্ষণের মাধ্যমে জলবায়ু নিয়ন্ত্রণ করা যায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়, মৃত্তিকার ক্ষয় এবং অবনমন রোধ করা যায়। শুধু তাই নয়, বিলুপ্ত এবং লুপ্তপ্রায় প্রজাতিগুলিকেও রক্ষা করা সম্ভব হয়। সুতরাং পরিবেশের সুরক্ষার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য জীববৈচিত্র্যের সংরক্ষণ অপরিহার্য। বিভিন্ন প্রকারের ডেটা বুকে উদ্ভিদ এবং প্রাণীর গুরুত্ব অনুযায়ী নাম নথিভুক্ত করা হয়ে থাকে। যেমন 1964 খ্রিস্টাব্দে IUCN মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার দ্বারা প্রথম প্রকাশিত হয় রেড ডেটা বুক, যেখানে বিশ্বের বিলুপ্ত, বিপন্নপ্রায়, অতি সংকটাপন্ন, প্রায় বিপদাপন্ন উদ্ভিদ এবং প্রাণীগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে বিভিন্ন ধরনের কালার দিয়ে। এটি জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করে এবং কোন উপায় অবলম্বন করা হবে তা বুঝতেও সাহায্য করে। এই রেড ডেটা বুকের একটি সেকশন হলো ব্ল্যাক সেকশন, অর্থাৎ এই কালো কালি দিয়ে IUCN এ নিশ্চিতভাবে যেগুলি বিলুপ্ত প্রজাতি সেগুলিকে লিপিবদ্ধ করা হয়ে থাকে। এছাড়াও রেড কালার দিয়ে মারাত্মকভাবে বিভিন্ন প্রজাতিকে লিপিবদ্ধ করা হয়, অ্যাম্বার কালার দিয়ে বিপন্ন প্রজাতিগুলিকে লিপিবদ্ধ করা হয়, বা হোয়াইট কালার দিয়ে বিরল প্রজাতিগুলিকে লিপিবদ্ধ করা হয়ে থাকে। দ্য লিটল গ্রিন ডেটা বুক প্রথম প্রকাশিত হয় 1992 খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা। এটি একটি পকেট সাইজ বার্ষিক নির্দেশিকা তথ্য, যেখানে বিভিন্ন দেশের পরিবেশ এবং উন্নয়নগত তথ্য পরিবেশিত হয়ে থাকে। যে সমস্ত প্রজাতি বিলুপ্তির পথ থেকে বিপদমুক্ত হয়েছে তাদেরও উল্লেখ করা হয়ে থাকে। এই রেড ডেটা বুক বা ব্ল্যাক সেকশন বা আলাদা আলাদা রঙে লেখা উদ্ভিদ এবং প্রাণী প্রজাতিগুলি বা দ্য লিটল গ্রিন ডেটা বুক সবই সংরক্ষণের নীতি নির্ধারণ করতে সাহায্য করে এবং সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে। জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যেতে পারে, যেমন ইনসিটু কনজারভেশন, এক্সিটু কনজারভেশন। ইনসিটু কনজারভেশন মানে প্রাকৃতিক বাসস্থান অর্থাৎ নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকেই বলা হয়ে থাকে ইনসিটু কনজারভেশন। এক্সিটু কনজারভেশন প্রজাতিকে যদি তার প্রাকৃতিক বাসস্থান থেকে বাইরে নিয়ে গিয়ে সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হয় এক্সিটু কনজারভেশন। রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি অভয়ারণ্যে সংরক্ষণ করা হয় এবং তার প্রজনন ঘটিয়ে সংখ্যা বৃদ্ধি করা হয় তখন আমরা বলবো এটি ইনসিটু কনজারভেশন। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি চিড়িয়াখানাতে সংরক্ষণ করা হয় এবং তার প্রজনন ঘটানো হয় তখন সেটি হবে এক্সিটু কনজারভেশনের উদাহরণ। ইনসিটু কনজারভেশনের বিভিন্ন উপায়। প্রথমে চলে আসে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভের উল্লেখযোগ্য উদাহরণ হলো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটি তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকের সংযোগস্থলে অবস্থিত। এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন, মধ্যপ্রদেশের পাঁচমেরি ইত্যাদি। জাতীয় উদ্যানের উদাহরণ হিসাবে বলা যেতে পারে মধ্যপ্রদেশের কানহা, পশ্চিমবঙ্গের জলদাপাড়া ইত্যাদি। বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের বেথুয়াঢোরি, কর্ণাটকের বন্দিপুর, রাজস্থানের কেওলাদেওকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে স্বীকৃত করা হয়েছে। রাজস্থানের কেওলাদেওকে বর্তমানে ভারতপুর অভয়ারণ্য নামেও চিহ্নিত করা হয়ে থাকে। এই বন্যপ্রাণী অভয়ারণ্যগুলিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে। সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট
পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, চাপড়ামারি, আসামের কাজিরাঙ্গা বা গুজরাটের গির উল্লেখযোগ্য সংরক্ষিত বন। পবিত্র অভয়ারণ্য বা সেক্রেড গ্রুপস, মেঘালয়ের খাসিয়া জয়ন্তিয়া পাহাড়। বায়োস্ফিয়ার রিজার্ভকে বিভিন্ন জোনে ভাগ করা হয়ে থাকে, যেমন একেবারে কেন্দ্রে থাকে কোর জোন, যেখানে কোনো রকম ক্রিয়াকলাপ অনুমোদিত নয়, সম্পূর্ণরূপে সংরক্ষিত। কোর অঞ্চলকে ঘিরে থাকে বাফার জোন, যেখানে পর্যটন, শিক্ষা, গবেষণা ইত্যাদির জন্য অনুমোদন করা হয়ে থাকে, কিন্তু খেয়াল রাখতে হয় যাতে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। একেবারে বাইরের জোনটি হচ্ছে ট্রানজিশন জোন। বায়োস্ফিয়ারের এই ট্রানজিশন অঞ্চলে কিছু ট্রাইবাল প্রজাতি বসবাস করতে পারে, কিছু উদ্ভিদ প্রোডাক্ট সংগ্রহ করতে পারে, কিন্তু খেয়াল রাখতে হয় যাতে ভারসাম্য কোনোভাবেই বিঘ্নিত না হয়। বায়োস্ফিয়ার রিজার্ভের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ এবং মানুষের সহাবস্থান। এখানে জীববৈচিত্র্যের সংরক্ষণ করা হয়, বাস্তুতন্ত্রকে সংরক্ষিত করা হয় এবং ট্রানজিশন জোনে মানুষের ঐতিহ্যবাহী জীবনযাপন এবং প্রাকৃতিক সম্পদের ভারসাম্য রক্ষা করা হয়। আগেই বললাম, কোর জোনে কোনো রকম ক্রিয়াকলাপ অনুমোদন করা হয় না। বাফার এবং ট্রানজিশন জোনে সীমিতভাবে মানুষের ক্রিয়াকলাপ অনুমোদন করা হয়ে থাকে। এবং বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে একটি খুব বড় এলাকা। বন্যপ্রাণী অভয়ারণ্য বা জাতীয় উদ্যান এই বায়োস্ফিয়ার রিজার্ভের কোর অঞ্চলে অবস্থিত হতে পারে। চলে আসি জাতীয় উদ্যানে। জাতীয় উদ্যানের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির পূর্ণ সংরক্ষণ, অর্থাৎ কিনা প্রাকৃতিক পরিবেশ, উদ্ভিদ, প্রাণী এবং ভূদৃশ্য সংরক্ষিত করা হয়। বাস্তুতন্ত্রের অখণ্ডতা সংরক্ষণের উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়। যেমন যেখানে উদ্ভিদ, প্রাণী জগৎ সংরক্ষণ তো করা হয়ই, তার সাথে ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক ল্যান্ডমার্কগুলিকেও সংরক্ষিত করা হয়ে থাকে। পর্যটন, পরিবেশগত গবেষণা নিয়ন্ত্রিতভাবে অনুমোদন করা হয়, পরিবেশের ক্ষতি না করে। তবে চারণভূমি বা সম্পদ আরোহণের মতো কার্যকলাপ বা ব্যক্তিগত মালিকানা কোনোভাবেই অনুমোদন করা হয় না। এটিও জাতীয় আইন দ্বারা সুরক্ষিত এবং সম্পূর্ণরূপে সরকার কর্তৃক পরিচালিত। এখানের আইনি সুরক্ষা অতি উচ্চ এবং স্পষ্টভাবে চিহ্নিত। এই জাতীয় উদ্যান অভয়ারণ্যের চেয়ে কিছুটা বৃহত্তর। বন্যপ্রাণী অভয়ারণ্য। বন্যপ্রাণী অভয়ারণ্যতে নির্দিষ্ট উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির নিরাপদ আবাসস্থল হিসেবে সংরক্ষণ করা হয়। মূলত লক্ষ্য রাখা হয় বিপন্ন এবং বিপন্নপ্রায় প্রজাতির উপরেই। এখানে সীমিত মানব ক্রিয়াকলাপ যেমন চারণভূমি, কাঠ সংগ্রহ, কৃষিকাজ অনুমোদন করা হয় এবং শিক্ষা এবং পর্যটনের জন্য অভয়ারণ্যগুলিকে প্রায়শই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তবে সবসময় খেয়াল রাখা হয় যাতে বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত থাকে। এটি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে সুরক্ষা স্তর কিছুটা নমনীয়। ব্যক্তিগত জমিও কিছুটা থাকতে পারে। আয়তন মাঝারি মাপের। রিজার্ভ ফরেস্ট আরেকটি ইনসিটু কনজারভেশনের উপায়। 1927 সালের ভারতীয় বন আইন অনুযায়ী বন দপ্তরের নিয়ন্ত্রণে রিজার্ভ ফরেস্টকে সংরক্ষণ করা হয়। এখানে জনগণের কোনো অধিকার নেই, সরকার অনুমতি দিলেই তবে সেটা সম্ভব। এখানে বন এবং বন্যপ্রাণীর সর্বোচ্চ মাত্রার সুরক্ষা প্রদান করা হয়ে থাকে। উদাহরণ পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, চাপড়ামারি ইত্যাদি। চলে আসি পবিত্র অরণ্য, স্যাক্রেড গ্রুপস। এখানে স্থানীয় ট্রাইবাল জনগোষ্ঠী দেবতার আবাস মনে করে গাছপালা এবং প্রাণী এবং বনভূমিকে পুজো করে। এই ধর্মীয় এবং সাংস্কৃতিক বিশ্বাসের উপরেই বনভূমি এবং উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ করা হয় এবং তাদের হত্যা নিষিদ্ধ করা হয়। মানুষের বিশ্বাস এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাই এই অরণ্য সংরক্ষণের মূল ভিত্তি। এর ফলে বহু বিরল, বিপন্ন স্থানীয় প্রজাতিগুলিকে নিরাপদে সংরক্ষণ করা সম্ভব হয়েছে। উল্লেখযোগ্য উদাহরণ মেঘালয়ের খাসিয়া জয়ন্তিয়া পাহাড়। কিন্তু ইনসিটু সংরক্ষণের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সেগুলো কি কি? সুবিধাগুলো বলতে হয়, নির্দিষ্ট একটি প্রজাতির সংরক্ষণ করলে তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রজাতিগুলিরও সংরক্ষণ ঘটে এবং নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষিত হওয়ার কারণে
প্রজাতির অভিযোজন ক্ষমতাও অনেক বেশি হয়, ফলে প্রাকৃতিক প্রজনন বিবর্তন অব্যাহত থাকে। কিন্তু কিছু অসুবিধা রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশে সংরক্ষিত হবার কারণে পরিবেশের পরিবর্তনের প্রভাব প্রত্যক্ষভাবে পড়ে, ফলে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা একটু বেশি। এছাড়াও রোগ এবং জীবাণু আক্রমণের ঝুঁকিও কিছুটা বেশি, কারণ প্রাকৃতিক পরিবেশেই এদের সংরক্ষণ করা হয়ে থাকে। আবার দেখা যায় অনেক সময় ঘাতক প্রজাতি দ্বারা খাদক প্রজাতির বিলুপ্তি ঘটে। চলে আসি এক্সিটু কনজারভেশনে। প্রথমেই বলবো বটানিক্যাল গার্ডেন। শিবপুর বটানিক্যাল গার্ডেনের কথা তোমরা সবাই শুনেছ। বটানিক্যাল গার্ডেনে মূলত বিরল, বিলুপ্তপ্রায়, অতি সংকটাপন্ন উদ্ভিদ প্রজাতিগুলিকেই বিশেষভাবে সংরক্ষণ করা হয়ে থাকে। তারপর চলে আসি রেণু সংরক্ষণ। উন্নত মানের উদ্ভিদের পরাগ রেণুগুলিকে বিশেষ পদ্ধতিতে প্রায় 5 বছর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব হয়। বিরল, অতি সংকটাপন্ন উদ্ভিদের বীজ সংরক্ষণের জন্য সিড ব্যাংকের ব্যবস্থা করা হয়, যেখানে ক্রায়ো প্রিজার্ভেশন পদ্ধতিতে তাপমাত্রার পরিবর্তন ঘটিয়ে এই সিডগুলিকে সংরক্ষণ করা হয়। জার্ম প্লাজম সংরক্ষণ। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জীবের কোষ বা প্রোটোপ্লাজম সংরক্ষণ করা হয় ক্রায়ো প্রিজার্ভেশন পদ্ধতিতে, এবং তা থেকে ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজাতি সৃষ্টি করা সম্ভব হয়ে পড়ে। এর ফলে এখানে উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদের জিন সংগ্রহ করে অন্যান্য উদ্ভিদের জিনের সঙ্গে সংযুক্ত করা হয়, ফলে উন্নত, সহনশীল, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়। আগেই বললাম উদ্ভিদের পরাগরেণু, বীজ বা অন্যান্য অংশকে ক্রায়ো প্রিজার্ভেশন পদ্ধতিতে সংরক্ষিত করা হয়। সেটি কি? -190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করাকেই বলা হয় ক্রায়ো প্রিজার্ভেশন। এক্সিটু কনজারভেশনেরও কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধাগুলো মূলত মানুষের যত্নে উদ্ভিদ এবং প্রাণী পালিত হয় বলে প্রকৃতির বিরূপ প্রভাব থেকে কিছুটা সুরক্ষিত থাকে। সংরক্ষিত জীবগুলি সুস্বাস্থ্যের অধিকারীও হয়। মানুষের প্রচেষ্টায় প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে নতুন প্রজাতির সংখ্যা বৃদ্ধি পায়। উন্নত জিন প্রযুক্তির সাহায্যে লুপ্তপ্রায় জীবের পুনরায় বৃদ্ধি করা সম্ভব হয়ে পড়ে। নির্দিষ্ট স্থানে সংরক্ষিত হবার কারণে অন্যান্য প্রাণীর আক্রমণ বা প্রভাব থেকেও নিরাপদে থাকে। কিন্তু কিছু অসুবিধা রয়েছে, যেমন বিপদাপন্ন জীবের সংখ্যা এতটাই বেশি যে এই এক্সিটু কনজারভেশন পদ্ধতিতে সবাইকে সংরক্ষণ করা সম্ভব হয় না। তাছাড়াও ক্রায়ো প্রিজার্ভেশন পদ্ধতি বা প্রজনন প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয় সাপেক্ষ। অতিরিক্ত সুযোগ সুবিধায় পালিত হওয়ার জন্য এই জীবগুলির অভিযোজন ক্ষমতা অনেক সময় কমে যায়, ফলে পুনরায় বনভূমিতে টিকে থাকতে অনেক সময় পারে না। আজ আমরা আলোচনা করলাম সংরক্ষণ কাকে বলে, জীববৈচিত্র্যের সংরক্ষণ কেন করা দরকার এবং কি কি উপায়ে সংরক্ষণ করা যেতে পারে। মূলত দুটি উপায়ে ভাগ করা যেতে পারে, এক্সিটু এবং ইনসিটু সংরক্ষণ। আশা করছি আজকের আলোচনা তোমাদের খুব ভালো লেগেছে। শেষ করছি।